হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যানিমেটেড ড্রামা দ্য লায়ন কিং নিয়ে, যেটি 1994 সালে মুক্তিপ্রাপ্ত একটি ট্র্যাডিশনাল অ্যানিমেটেড মুভির রিমেক ভার্সন। আমাদের মধ্যে অনেকেই ভাবেন দায়িত্ব মানেই বোঝা, কিন্তু এই মুভি আমাদের শিক্ষা দেয় নিজের দায়িত্ব গ্রহণের মাধ্যমেই আসে প্রকৃত স্বাধীনতা। আমি জানি এই মুভি অলরেডি অনেকেই দেখে ফেলেছেন একটি সিংহের রাজা হওয়ার গল্প হিসাবে, কিন্তু না, এটা শুধুমাত্রই বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে রাজা হয়ে ওঠার গল্প না। এই মুভিতে এরকম বহু শিক্ষণীয় মেসেজ রয়েছে যেগুলি হয়তো আপনারা মিস করে গেছেন। তাহলে চলুন না আমার সঙ্গে চেনা এই মুভি একবার নতুন করে দেখবেন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা তানজানিয়ার একটি ফরেস্ট দেখতে পাই, যেখানের প্রাইড রক নামক একটি স্থানে ওই এলাকার সমস্ত জীবজন্তুরা ছুটে আসে, কারণ তাদের রাজা মুফাসা এবং রানী সারাবি একটি পুত্র সন্তান সিম্বার জন্ম দিয়েছে। তো জঙ্গলের নিয়ম অনুযায়ী এখানকার উপদেষ্টা রাফিকি ওই নবজাত পুত্র সিম্বার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেয়, এবং সিম্বাই যে তাদের পরবর্তী রাজা সেটাও এই মুহূর্তে ঘোষণা করে দেয়। কিন্তু এই ঘটনায় মুফাসার ছোট ভাই স্কার একদমই খুশি হয় না, কারণ স্কারের বহু দিনের ইচ্ছা এই প্রাইড রকের রাজা হবে, যে কারণেই সিম্বার এই অনুষ্ঠানেও স্কার উপস্থিত হয়নি। আর ঠিক এই কারণেই মুফাসার এক অ্যাসিস্ট্যান্ট জাজু যখন স্কারকে এই বিষয়ে কথা শোনাতে আসে, স্কার তখন রাগান্বিত হয়ে উল্টে তাকেই হত্যা করতে যায়। কিন্তু ঠিক ওই টাইমেই মুফাসা সেখানে চলে আসায় স্কার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এবার দুই ভাই মানে স্কার এবং মুফাসার মধ্যে কথোপকথনের টাইমে আমরা বুঝতে পারি স্কারের এখনো আশা ছিল মুফাসার পরে সেই হবে এই সাম্রাজ্যের পরবর্তী রাজা, কিন্তু সিম্বা জন্ম নেওয়ায় তার সেই আশাও নষ্ট হয়ে গেছে। তো এটা বুঝতে পেরে মুফাসা যখন কিছুটা হতাশ হয়, তখন তার অ্যাসিস্ট্যান্ট জাজু তাকে পরামর্শ দেয় সে যেন তার ভাইকে এই প্রাইড ল্যান্ডস থেকে বহিষ্কার করে দেয়। কিন্তু মুফাসা তাকে জানায় স্কার তার ভাই এবং এই প্রাইড রক তার বাড়ি, তাই সে এই কাজ কখনোই করতে পারে না। এনিওয়ে, সিম্বা ধীরে ধীরে বড় হতে শুরু করে, আর তার বাবা মা তাকে এই জঙ্গলের সমস্ত ছোট ছোট বিষয় সম্বন্ধে শিক্ষা দিতে থাকে। যেমন মুফাসা একদিন সিম্বাকে তার পুরো রাজত্ব ঘুরিয়ে দেখার টাইমে সার্কেল অফ লাইফ সম্বন্ধে বিবরণ দেয়, যেমন জঙ্গলের এই হরিণরা ঘাস খায়, সিংহরা আবার সেই হরিণকে খায়, আর সেই সিংহই মারা যাওয়ার পর তার দেহ পচে গলে মাটিতে রূপান্তরিত হয়, যে মাটি থেকেই আবার জন্ম নেয় ঘাস। আর এভাবেই চলতে থাকে প্রতিটি প্রাণীর জীবনচক্র। তো এখানে আমরা এই জীবনচক্র বা সার্কেল অফ লাইফ সম্বন্ধে জ্ঞান লাভ করি। ওই যে আমি প্রথমেই বলেছিলাম, এই মুভি থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে, এটা তারই মধ্যে একটি উদাহরণ। এনিওয়ে, সিম্বা একদিন তার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে খেলতে একটি পোকার পিছু নিয়ে স্কারের গুহায় প্রবেশ করে, যেখানে স্কার প্রথমেই তাকে নিজের গুহায় ফিরে যেতে বলে, কারণ এত ছোট বয়সে এভাবে যেখানে সেখানে ঘোরাটা তার একদমই উচিত না। কিন্তু উত্তরে সিম্বা যখন তাকে জানায় সে তো এই রাজ্যের পরবর্তী রাজা, তাই তাকে তো এই সব ঘুরে দেখতেই হবে, আর তাছাড়াও তার বাবা তাকে এই রাজ্যের পুরো অংশই ঘুরিয়ে দেখিয়েছে, তাই বর্তমানে তার কাছে আর কোনো জায়গায় অজানা না। এবার এই কথা শুনে স্কার তার থেকে জানতে চায়, সমস্ত জায়গা তোমার জানা, তুমি কি ওই সীমান্তের বিপরীতে থাকা হাতির কবরস্থান ঘুরে দেখেছো? উত্তরে তখন সিম্বা তাকে জানায় তার বাবা তাকে জানিয়েছে ওই এলাকায় সে যেন কখনোই না যায়, যেটা শুনেই স্কার তার কৌতূহল আরও বাড়ানোর জন্য তাকে জানায় তোমার বাবা একদমই ঠিক বলেছে, ওই এলাকা ছোটদের জন্য না, ওখানে শুধুমাত্র বড়রাই যেতে পারে। মানে স্কার এমনভাবেই তাকে এই কথা বলে যাতে সিম্বা যে কোনো উপায়ে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে। আর স্কারের এই চালাকিতে সিম্বা খুব সহজেই ফেঁসে যায়, কারণ এর পরবর্তীতেই একদিন সিম্বা তার সবচেয়ে ভালো বন্ধু নালাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে ওই স্থানেই যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই নালার সঙ্গেই সিম্বার বিবাহের কথা রয়েছে, মানে তার বাবা মারা ঠিক করে রেখেছে। যাই হোক, সিম্বা আর নালা একত্রে ভ্রমণে বেরোনোর ফলে সারাবি জাজুকেও তাদের সঙ্গে পাঠায় তাদের উপর নজর রাখার জন্য, যাতে তারা অজানা কোনো জায়গায় না চলে যায়।
কিন্তু সিম্বা আর নালা চালাকি করে জাজুকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় সীমান্তর বাইরে অবস্থিত সেই নিষিদ্ধ এলাকায়, যেখানেই বীভৎস দেখতে কিছু হিংস্র হায়না তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে শিকার করার জন্য। কিন্তু জাজু মুফাসাকে এই ঘটনা সম্পর্কে আগে ভাগেই সতর্ক করে দেওয়ায় একদমই সঠিক টাইমে মুফাসা সেই স্থানে উপস্থিত হয়ে সিম্বা এবং নালাকে ওই হায়নাদের মুখ থেকে উদ্ধার করে। যার পর মুফাসা একান্তে তার ছেলের থেকে জানতে চায়, তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি ওই জায়গায় কেন গিয়েছিলে? উত্তরে সিম্বা যখন তার বাবাকে জানায়, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছিলাম আমি তোমার মতোই সাহসী, তখন মুফাসা তাকে উত্তর দেয়, সাহসিকতা কোনো দেখানোর জিনিস না, তুমি সাহসী একমাত্র তখনই হও যখন সেটার প্রয়োজন রয়েছে, তাহলেই তুমি সবার কাছে হিরো হতে পারবে, না হলে সবাই তোমার বিপরীতেই কথা বলবে। তো এইটা থেকেও আমরা একটি দারুণ শিক্ষা পাই, যেখানে সেখানে যখন তখন সাহসিকতা দেখিয়ে লাভ নেই, যেখানে সাহসিকতা দেখানোর প্রয়োজন রয়েছে শুধুমাত্র সেখানেই দেখানো উচিত। যাই হোক, ওই দিকে দেখা যায় স্কার ওই হায়নাদের আস্তানায় উপস্থিত হয়ে তাদেরকে ধিক্কার জানায়, কারণ তাদের খাবার জন্য জ্যান্ত দুটো বাচ্চাকে সে পাঠালেও তাদেরকে তারা স্বীকার করতে পারেনি। কিন্তু এখন স্কার ওই হায়নাদের সম্মুখে দারুণ একটি প্রস্তাব রাখে। আসলে মুফাসা রাজা হওয়ার পর তার রাজত্বে সে একটি কঠিন আইন চালু করেছে, যে আইনে শিকার করার উপর নিষেধাজ্ঞা লাগানো রয়েছে। তাই স্কার এই হায়নাদের যুক্তি দেয়, মুফাসাকে হত্যা করতে তারা যদি তার সঙ্গ দেয় তাহলে পরবর্তীতে স্কার এই স্থানের রাজা হয়ে শিকারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে, ফলে হায়নারা তাদের ইচ্ছা মতো শিকার করতে পারবে, যেটা এখন তারা একদমই পারে না। তো এই প্রস্তাব শুনে হায়নার দল স্কারের এই কথায় রাজি হয়ে যায়। এবার পরবর্তীতে একদিন স্কার একটি ফাঁদ তৈরি করে তার ভাইপোকে একটি খাদের মধ্যে রেখে আসে, যার পর প্ল্যান মাফিক সেই হায়নাদের দল একটি বন্য হরিণের পালকে তাড়া করলে তারা ওই খাদের মধ্যে দিয়েই দৌড়াতে শুরু করে, যে কারণেই সিম্বা পড়ে যায় মহাবিপদে। এইবার স্কার এইদিকে সিম্বার বিপদের কথা যখনই তার বাবাকে জানায়, মুফাসা তখন তার ছেলেকে বাঁচানোর জন্য দিক বিদিক শূন্য হয়ে ওই খাদে উপস্থিত হয় আর কোনো ক্রমে ওই বন্য হরিণের পাল থেকে সিম্বাকে উদ্ধার করে। কিন্তু পরবর্তীতে নিজে ওই খাদ থেকে উপরে ওঠার টাইমে স্কার তার প্ল্যান মাফিক তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যেখানেই মুফাসা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু এই দৃশ্য সিম্বা দেখতে পায় না, মানে তার কাকাই যে তার বাবাকে হত্যা করেছে এইটা সিম্বা জানতে পারে না। যাই হোক, এরপর দেখা যায় সিম্বা অসহায়ভাবে তার বাবার মৃতদেহর পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্তভাবে তার বাবাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু ঠিক ওই টাইমে স্কার এসে সিম্বাকে বোঝায় তার বাবার মৃত্যুর জন্য সেই দায়ী, তাই সে যেন আর এই রাজ্যে না থেকে এখান থেকে চলে যায়, কারণ এটা জানতে পারলে সিম্বাকে আর কেউ পছন্দ করবে না। এইবার সিম্বাও তার বাবার মৃত্যুতে আঘাত পেয়ে তার কাকার কথা শুনে যখনই এই রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, স্কার তখন তার প্ল্যানের লাস্ট অংশ হিসাবে কিছু হায়নাকে তার পিছনে পাঠায় সিম্বাকে পুরোপুরি শেষ করে ফেলার জন্য। কিন্তু সৌভাগ্যবশত সিম্বা একটি পাহাড়ের ধারে লুকিয়ে থেকে ওই হায়নাদের মুখ থেকে বেঁচে যায়। এদিকে স্কার সিংহীদের কাছে ফিরে মুফাসার মৃত্যুর কথা ঘোষণা করে এবং একই সঙ্গে সিম্বাও যে মারা গেছে সেটাও জানিয়ে দেয়। আর তারপর মুফাসার অবর্তমানে নিজেকেই এই প্রাইড রকের বর্তমান রাজা হিসাবে ঘোষণা করে। আর এই মুহূর্তে সেই সমস্ত হায়নার দল তারই সঙ্গে এই স্থানে উপস্থিত হয়। কারণটা আমরা আগে থেকেই জানি, হায়নার দলও তার এই প্ল্যানের সঙ্গে জড়িত রয়েছে। ওকে, তো ওই দিকে দেখা যায় সিম্বা মাইলের পর মাইল একা হেঁটে একটি মরুভূমিতে উপস্থিত হয়ে ক্লান্তিতে জ্ঞান হারায়, যেখানে একদল শকুন তাকে শিকার করার চেষ্টা করলে টিমন এবং পুম্বা নামক একটি মিরকাট এবং ওয়ারথোগ সিম্বাকে ওই শকুনদের হাত থেকে উদ্ধার করে। আর তারপর তারা দুজন মিলেই সিদ্ধান্ত নেয় তারা এই ছোট্ট সিংহ শিশুটিকে নিজেদের সঙ্গেই রাখবে যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, না হলে এই শিশুটি মারা যেতে পারে। তো সিম্বা প্রথম দিকে কিছুটা মন খারাপ করে থাকলেও তার নতুন দুই বন্ধুর হাকুনা মাতাতা নীতিবাক্যের অধীনে থেকে চিন্তামুক্ত জীবনযাপন করতে শুরু করে। মুভিতে এই হাকুনা মাতাতা কথাটি কোনো দুশ্চিন্তা নেই এই অর্থে ব্যবহার করা হয়েছে।
ওকে, তো এই মরুদ্যানে টিমন এবং পুম্বার সঙ্গে মিলে একটু একটু করে সে যখন বড় হতে শুরু করে, তখন নিয়ম মাফিক সিম্বাও তাদের সঙ্গে পোকামাকড় খেয়ে থাকে, কারণ এই মরুদ্যানে থাকা সকলেই এখন সিম্বার বন্ধু। আচ্ছা, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সঠিক সময়ে জীবনে সঠিক বন্ধু কিংবা সঠিক মানুষের প্রয়োজন রয়েছে, না হলেই কিন্তু জীবন ছন্নছাড়া হয়ে যেতে পারে। যেমন এখানে বাবার মৃত্যুর শোকে সিম্বা কিন্তু যে কোনো কিছু করতে পারত, কিন্তু সঠিক সময়ে টিমন এবং পুম্বা বন্ধু হয়ে তার সঙ্গ দেওয়াতে কিছুটা হলেও সে তার দুঃখ ভুলতে পেরেছে, যে কারণেই আমি এই কথা বললাম। ওকে, তো এইখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই বহু বছর পর স্কার সারাবিকে তার রানী হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সারাবি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্কার সেখানে উপস্থিত সমস্ত সিংহীদের খাওয়ার অংশ কমিয়ে দেয়, মানে বেশিরভাগ খাবারই হায়নাদের খেয়ে নিতে বলে। আচ্ছা, এখানে উল্লেখ করে রাখি, স্কারের রাজত্বকালে এই স্থানে পর্যাপ্ত খাদ্য এবং সম্পদের অভাব পড়ে যায়, কারণ হায়নাদের উচ্ছৃঙ্খল শিকার এখানকার সমস্ত কিছুই শুকিয়ে দিয়েছে। আর এই রকমই বহু কারণের জন্য নালা একদিন রাতের অন্ধকারে এই স্থান ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাজু তাকে দেখতে পেয়ে সাবধান করে পালিয়ে যাওয়ার টাইমে সে যদি একবার স্কারের হাতে ধরা পড়ে তাহলে হয়তো শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ডও দেয়া হতে পারে। কিন্তু নালা ভয় না পেয়ে যখন তার সিদ্ধান্তে অবিচল থাকে, তখন জাজুই স্কার এবং তার হায়নাদের ব্যস্ত রেখে নালাকে এই স্থান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে সিম্বা এতদিনে প্রাপ্তবয়স্ক আর তার দুই বন্ধুর সঙ্গে বেশ ভালোই রয়েছে। আচ্ছা, এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। মুভির প্রথমেই পরিচিত হওয়া সেই উপদেষ্টা রাফিকির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সে একদিন কেশরের পশমের একটি টুকরো হাতে পায়, যেটা দেখেই সে বুঝতে পেরে যায় সিম্বা এখনো বেঁচে আছে। আসলে সিম্বার কেশর থেকে কিছু পশম উড়ে গিয়ে বেশ কয়েকটি প্রাণীর মাধ্যমে সেটা পৌঁছে যায় রাফিকির হাতে, আর সেটা দেখেই রাফিকি বেশ আনন্দিত হয়। যাই হোক, এর বেশ কিছুদিন পর এক ক্ষুধার্ত সিংহী টিমন এবং পুম্বাকে শিকার করার জন্য আক্রমণ করে, কিন্তু সৌভাগ্যবশত সিম্বা ওই সিংহীর হাত থেকে তাদেরকে উদ্ধার করে। আর তারপর পরবর্তীতেই সিম্বা বুঝতে পারে এটা আসলে তার ছোটবেলার সেই সঙ্গী নালা। তো এতদিন পর নালা সিম্বাকে দেখতে পেয়ে বেশ খুশি হয়ে ওঠে এবং পরবর্তীতেই সে সিম্বাকে অনুরোধ করে বাড়ি ফিরে যাওয়ার জন্য, কারণ স্কারের রাজত্বকালে তাদের এখন বেহাল দশা। কিন্তু সিম্বা যেহেতু তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে, তাই বাড়ি ফিরে যাওয়ার এই প্রস্তাব সে মুহূর্তেই প্রত্যাখ্যান করে। ফলে নালা একাই রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এবার মনের দুঃখে সিম্বা যখন একান্তে ঘুরে বেড়াতে শুরু করে, ঠিক তখনই তার সামনে উপস্থিত হয় রাফিকি, যে সিম্বাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো কি তোমার পরিচয়? সিম্বা তখন তাকে উত্তর দেয়, আমার কোনো পরিচয় নেই, আমি কিছুই না। এই কথা শুনে রাফিকি যখন তাকে জানায় মুফাসার ছেলের কোনো পরিচয় নেই, এটাও কি সম্ভব? এবার এই কথা শুনেই সিম্বা তার থেকে জানতে চায়, তুমি কি আমার বাবাকে চিনতে? উত্তরে রাফিকি তাকে জানায়, আমি তোমার বাবাকে চিনতাম না, আমি তোমার বাবাকে চিনি। যেটা শুনে সিম্বা অবাক হয়ে তার থেকে জানতে চায়, আমার বাবা তো অনেক দিন আগেই মারা গেছে, তাহলে এখনো তুমি তাকে কিভাবে চেনো? উত্তরে রাফিকি তাকে জানায়, না, মুফাসা কোনোদিনই মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে, চলো তার সঙ্গে তোমার দেখা করাচ্ছি। এই বলেই রাফিকি সিম্বাকে সঙ্গে নিয়ে একটি নদীর পাড়ে উপস্থিত হয়ে নদীর জলে তারই প্রতিচ্ছবি সিম্বাকে দেখায়, আর সিম্বাও জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখে নিজের মধ্যে সুপ্ত থাকা তার বাবাকে দেখতে পায়। আর ঠিক এর পরবর্তীতেই রাতের আকাশে সিম্বা তার বাবার দেখা পায়, যে তাকে জানায়, রিমেম্বার হু ইউ আর, তুমি একজন ভবিষ্যৎ রাজা, তাই বর্তমানে তোমাকে রাজা হিসাবে তোমার ন্যায্য স্থানটি গ্রহণ করতে হবে। যেটা শুনেই সিম্বা বুঝতে পারে অতীত থেকে পালিয়ে গিয়ে সে কখনোই বাঁচতে পারবে না, অতীত থেকে শিক্ষা নিয়েই তাকে সামনে এগিয়ে যেতে হবে। ফলে এই সিদ্ধান্ত থেকেই সিম্বা তার রাজত্বের দিকে অগ্রসর হয়ে নালার সঙ্গে যোগ দেয়, আর সিম্বার দুই বন্ধু টিমন এবং পুম্বাও একই সঙ্গে সিম্বাকে অনুসরণ করে। তো ফাইনালি তারা তাদের রাজ্যের সীমানায় পৌঁছে টিমন এবং পুম্বাকে টোপ হিসাবে ব্যবহার করে গার্ড দিতে থাকা হায়নাদের মনোযোগ নষ্ট করে তারা সোজা রওনা হয় প্রাইড রকের উদ্দেশ্যে। ওইদিকে প্রাইড রকে স্কার সারাবিকে আবারও তার রানী হওয়ার প্রস্তাব দেয়, যে প্রস্তাব সারাবি আবারও প্রত্যাখ্যান করলে স্কার তার সঙ্গে এই মুহূর্তে লড়াই করার জন্য তৈরি হয়।
কিন্তু ঠিক ওই টাইমেই সিম্বা স্কারের মুখোমুখি হয়। এইবার এতদিন পর সিম্বাকে দেখে তার মা এবং বাকি সিংহীরা যখন আনন্দিত হয়ে ওঠে, স্কার তখন চালাকি করে সবার সামনে প্রকাশ করে মুফাসার মৃত্যুর জন্য সিম্বাই দায়ী। তখন সারাবি সহ বাকি সকলেই বেশ হতবাক হয়ে যায়, আর স্কার এটাকেই সুযোগ বানিয়ে সিম্বাকে প্রাইড রকের একদম ধারে নিয়ে যায়, যাতে মুফাসার মতো একইভাবে সিম্বাকেও সে হত্যা করতে পারে। কিন্তু ওই স্থান থেকে নিচে ফেলে দেওয়ার আগেই স্কার তার সামনে প্রকাশ করে তার বাবাকে হত্যা সেই করেছে, আর সেটাও ঠিক এইভাবেই। যেটা শুনে সিম্বা রাগান্বিত হয়ে স্কারের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর সারাবি এবং বাকিরাও সত্যিটা জানতে পেরে হায়নাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। যে লড়াইয়ে টিমন এবং পুম্বা থেকে শুরু করে রাফিকি এবং জাজু সকলেই অংশগ্রহণ করে। তো অবস্থা খারাপ দেখে স্কার যখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, প্রাইড রকের চূড়ায় সিম্বা তাকে কোণঠাসা করে ফেলে। ফলে দ্বিতীয় আর কোনো রাস্তা না দেখে স্কার তার ভাইপোর কাছে জীবন ভিক্ষা চায়, আর তার বাবার মৃত্যুর জন্য হায়নাদের দোষারোপ করার চেষ্টা করে। তো ক্ষণিকের জন্য সিম্বা কিছুটা শান্ত হয়ে তাকে এই স্থান থেকে চলে যাওয়ার নির্দেশ দিলে অতর্কিতে স্কার তাকে আবারও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এইবার সিম্বা তাকে ওই চূড়া থেকে নিচে ফেলে দেয়, যেখানে তার সঙ্গী হায়নারাই তাকে আক্রমণ করে হত্যা করে, কারণ স্কার নিজে বাঁচার জন্য তার ভাইপোর কাছে তাদের নামে মিথ্যে কথা বলেছে। ওকে, তো পরবর্তীতে দেখা যায় সিম্বা তার রাজত্ব দখল করে এবং নালাকেই তার রানী হিসাবে প্রকাশ করে। হায়নারা সব এখান থেকে চলে যায়, আর প্রাইড ল্যান্ডসের উপর বৃষ্টি নেমে আসে। ফলে ধীরে ধীরে তাদের এই জায়গা আবারও পুরনো অবস্থায় ফিরে যায়। এইবারের বেশ কয়েকদিন পর এলাকার সমস্ত জীবজন্তুরা আবারও এই প্রাইড রকে জড়ো হয়, যেখানে রাফিকি তাদের বর্তমান রাজা সিম্বা এবং রানী নালার সদ্যজাত সন্তান কিয়ারাকে সকলের সামনে উপস্থাপন করে। আর এটাই এই মুভির একটি বড় উদাহরণ সার্কেল অফ লাইফ বা জীবন বৃত্তের। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভি থেকে জীবনের শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই রয়েছে। আপনাদের কার কোন শিক্ষাটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।